তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারে, আর এখানে লেখা আছে হচ্ছে আই লাভ লালগোলা। এই গ্রামটি হলো ভারতবর্ষের শেষ গ্রাম। যে বন্দে মাতরম যে আমাদের গানটি রয়েছে, সেই গানটি কিন্তু আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইখানে বসেই কিন্তু লিখেছিলেন। হাজারদুয়ারি এক্সপ্রেস, লালগোলা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বহরমপুর। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকে আমি হচ্ছে বহরমপুর থেকে যাব হচ্ছে লালগোলা পর্যন্ত, কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে লালগোলা এক্সপ্লোর করতে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বহরমপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর সেই ঘুরিয়ে ফিরিয়ে সঙ্গী হচ্ছে সেই হাজারদুয়ারি এক্সপ্রেস, তবে ডাউন নয়। আজকে গাড়ি নাম্বার হচ্ছে 13113 আপ হাজারদুয়ারি এক্সপ্রেস। সেই গাড়িতে করেই আজকে আমি যাব হচ্ছে লালগোলা পর্যন্ত, কারণ আজকে লালগোলাতে যাব। আর লালগোলাতে প্রচুর ঘোরার জায়গা আছে, সেই সব জায়গাগুলো আমি আজকে ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো। তো চলো, ভিডিওটি খুব ভালো হচ্ছে, ভিডিওটির সঙ্গে থাকো। চলো ট্রেন আসুক, দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আরে মোবাইলটা দিতে হবে। বহরমপুরের পরে পরবর্তী স্টেশন আমরা মুর্শিদাবাদে এসে পৌঁছালাম। আর এই মুর্শিদাবাদকে নবাবের শহর হিসাবে জানা যায়। এই মুর্শিদাবাদে প্রচুর হিস্টোরিক্যাল প্লেস আছে, তা তোমরা চাইলে মুর্শিদাবাদ ঘুরতে আসতেই পারো। আর মুর্শিদাবাদ ঘোরার জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে এই হাজারদুয়ারি এক্সপ্রেস। যারা কলকাতা থেকে আসবো ভাবছো, তারা যদি মুর্শিদাবাদ ঘুরতে চাও, তারা সকালবেলায় ট্রেন ধরে সারা দিন মুর্শিদাবাদ এক্সপ্লোর করে আবার বিকালবেলাতে এই ট্রেনে তোমরা বাড়ি ফিরে যেতে পারবে। কিছুক্ষণ দাঁড়ানোর পরও আবার মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আর আমাদের পরবর্তী স্টেশন হলো জিয়াগঞ্জ স্টেশন।
মুহূর্তে আমরা এসে এখন দাঁড়ালাম হচ্ছে জিয়াগঞ্জ স্টেশনে। আর এই জিয়াগঞ্জে একজোড়ার বাড়ি আছে, তার নামটা আমি বলে দিই, দ্য লেজেন্ড অরিজিৎ সিং এর বাড়ি কিন্তু এই জিয়াগঞ্জেই। আমাদের এখানে 1 মিনিটের স্টপেজ আছে, চলো এর পরে দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। এখন এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে হচ্ছে ভগবানগোলা স্টেশন। এই স্টেশনের সম্বন্ধে কিছুই সেরকম জানি না, কিন্তু দেখা হচ্ছে আমাদের শেষ স্টেশন লালগোলা থেকে। বন্ধুরা, আমাদের কৃষ্ণপুরেও স্টপেজ ছিল না, তাও স্টপেজ দিয়ে দিল। মানে এরকমই আমাদের এক্সপ্রেসের অবস্থা, যেখানে সেখানে স্টপেজ দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন লালগোলা স্টেশনে নেমে পড়েছি। এই লালগোলা স্টেশন হচ্ছে এই রুটের শেষ স্টেশন। তো এইখানেই সব গোটা গাড়ি ফাঁকা হয়ে গেল, দেখতেই পাচ্ছ, সব লোকজন এখানেই নেমে পড়েছে। আর বন্ধুরা, এই লালগোলা রেলওয়ে স্টেশন ভারতবর্ষের লাস্ট রেলওয়ে স্টেশন হিসাবে ধরতে পারো তোমরা। তো চলো, এই কারণটা আমি পরে বলবো, ভিডিওটির সঙ্গে থাকো সবাই। আর এই দিক দিয়েই হচ্ছে আমাদের বাহির পথ, আমরা এখন বাইরে যাব। তো স্টেশন থেকে নেমে আমরা এখন এই দাদাকে টোটো চালাই, এই গোটা টোটোটাই আমরা এখন রিজার্ভ করে নিলাম। তো সারাদিন না হলেও বেশ কয়েক ঘন্টা আমরা ঘুরবো এখানে। আর কি কি ঘোরার জায়গা আছে সেটাও তো আমি ঠিক জানি না, লালগোলাতে আমি প্রথম। তা দাদার মুখে শুনে নেবো কি কি জায়গা ঘুরবো। দাদা, এখন আমরা যাব রাজবাড়ি, রাজবাড়ি থেকে রাম মন্দির যাব, ওইখান থেকে আবার পদ্মা যাব। পদ্মার ওখানেও একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পের ওই সাইড থেকে ঘুরে এসে আবার আমরা বর্ডারের দিকে যাব। হ্যাঁ, এরকম করে পুরো লালগোলাটাই। তো আমরা এখন প্রথমে কোন জায়গায় যাচ্ছি? এখন আমরা প্রথমে যাচ্ছি রাজবাড়ি কালী মন্দির। তো দাদা বলছে রাজবাড়ি কালী মন্দিরে আমাদেরকে প্রথমে নিয়ে যাচ্ছে। তো চলো বেরোনো যাক। তো আমরা এখন স্টেশন থেকে নেমেই বাজার দিয়ে যেতে যেতেই বাঁদিকে পড়লো এই লক্ষ্মীনারায়ণ মন্দির। তো চেষ্টা করব বাড়ি ফেরার পথে এখানে ঢোকার। তো
তো আমরা এখন এই যাচ্ছি হচ্ছে রথবাজারের ওপর দিয়ে। কারণটা তোমাদেরকে বলে দিই, আমাদের যে রাজবাড়িতে এখন যাচ্ছি সেই রাজবাড়িতে যে রথযাত্রা উৎসব পালন হয়, সেই রথযাত্রা এই বাজার পর্যন্তই আসে, সেই জন্য এই বাজারটাকে রথবাজারও বলা হয়ে থাকে। কিছুটা পথ চলার পরে আমরা চলে এলাম এই যে লালগোলা MN একাডেমি, দেখতে পাচ্ছ তোমরা, আর তার সামনেই আছে হচ্ছে ওই যে আই লাভ লালগোলা লেখা আছে। তো চলো আমরা এখন এই সামনে যাব। আর এই হচ্ছে খেলার মাঠ, খুব সুন্দর মাঠ, বেশ বড়, ফুটবল খেলাও হয় এখানে। তো আমরা ঘুরতে বেরিয়ে অনেক জায়গাতেই দেখে থাকি আই লাভ, তারপরে যে যার জায়গার নাম দেওয়া থাকে, আর এখানে লেখা আছে হচ্ছে আই লাভ লালগোলা। কারণ আমি আজকে এসেছি লালগোলা এক্সপ্লোর করব বলে। তো কি দারুণ লাগছে দেখো জায়গাটা। আর এই খেলার মাঠটা হচ্ছে একদম আমাদের লালগোলা MN একাডেমি যে স্কুল আছে সেই স্কুলের একদম সামনেই। এই যে দেখতেই পাচ্ছ এইদিকে আই লাভ লালগোলা লেখা আছে, আর তার ঠিক সামনেই আছে হচ্ছে এই যে একাডেমি। চলো এই জায়গাটা আমরা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো জায়গাটা। আর এরপরে যাব হচ্ছে আমরা পরের ডেস্টিনেশনে। আমরা এখন রয়েছি হচ্ছে রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের রাজবাড়িতে। এই যে দেখতেই পাচ্ছ এটা এখন বর্তমানে কিন্তু আর রাজবাড়ি নেই, এটা এখন হয়ে গিয়েছে হচ্ছে মুক্তি জেল, মানে এখানে শোধনাগার এটা। আর এখানে যারা জেলবন্দি আছেন তাদেরকে সকালবেলায় ছেড়ে দেওয়া হয়, কাজকর্ম করে সারাদিন, দিয়ে সারাদিন কাজকর্ম করার পরে আবার রাতের বেলাতে চলে আসে এখানে, মানে এরকমই একটা সিস্টেম এখানকার। আর খুব সুন্দর জায়গা এটা, চারিদিকে গাছপালা, খুব ঠান্ডা। ওয়েদারটা তো মেঘলা মেঘলা ছিল, কিন্তু হঠাৎ করে একটু রোদ উঠে গেল, ওই জন্য গরম লাগছে। আর এইদিকেও একটা মন্দির তৈরি হচ্ছে, নতুন মন্দির। আর সামনে আছে হচ্ছে এইদিকে যাব আমরা রাজা যোগেন্দ্রনারায়ণ রায়ের যে কালী মন্দির আছে নিজস্ব, সেইখানে আমরা এখন যাব। তাই মুক্তি জেলের এরিয়ার ভেতরেই রয়েছে এখানে একটা আমাদের ভোলেনাথের মন্দির। আর তর্কে বিতর্কে অনেক কথা উঠে আসে। এই আমাদের ভোলেনাথের নাম লালগোলেশ্বর, এর নাম অনুসারেই নাকি লালগোলা নাম হয়েছে, শোনা কথা এগুলো। এই শিব মন্দিরের পাশেই রয়েছে আমাদের কালী মায়ের মন্দির। চলো ওখানে আমরা এখন প্রবেশ করব। জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, আর গরম এখন, কিন্তু শীতকালে ঘুরে বেরিয়ে তোমরা খুব মজা পাবে এখানে। দারুণ জায়গা, দারুণ। এই হচ্ছে সেই পুরনো কালী মন্দির, মানে যখন হাজারদুয়ারি যখন নাকি তৈরি হয়েছিল সেই আমলের কালী মন্দির এইটা। তো বন্ধুরা আমরা এখন এই কালী মন্দিরের ভেতরে প্রবেশ করছি। কি দারুণ দারুণ জায়গা, দারুণ, পুরো ঠান্ডা জায়গা, পুরো একেবারে। ইতিহাস ছাড়া মুর্শিদাবাদ যেন অসম্পূর্ণ। 2 শতাব্দীর বেশি সময় ধরে লালগোলা কালী মন্দিরের মা কালী পূজিত হয়ে আসছেন। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রমেন্দ্র সুন্দর ত্রিবেদী, কাজী নজরুল ইসলাম, রাজা রামমোহন রায়ের মতো নামী জ্ঞানী ব্যক্তির আনাগোনা ছিল এইখানে। আর ইনি হলেন আমাদের রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, এনারই সব সম্পত্তি। তো বন্ধুরা এখানে অনেক মনীষী মহাপুরুষরাও কিন্তু এখানে এসেছেন।
তাদের মধ্যে কিছু কিছু জনার নাম বলছি, যেমন রাজা রামমোহন রায়, আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, এরকম অনেক নামী জ্ঞানী মহাপুরুষ কিন্তু এখানে এসেছেন। আর একটা কথা তোমাদেরকে বলি, যে বন্দে মাতরম যে আমাদের গানটি রয়েছে, সেই গানটি কিন্তু আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইখানে বসেই কিন্তু লিখেছিলেন। মানে ওই গানটির শুভ সূচনা কিন্তু এখান থেকেই হয়েছিল। আর এই মন্দিরের এখানে যে পাকুড় গাছটি তোমরা দেখতে পাচ্ছ, এই পাকুড় গাছটি কিন্তু এই মন্দিরের থেকেও নাকি অনেক পুরনো। এই মন্দিরের বয়স তো প্রায় 300 বছরেরও বেশি, তার থেকেও বেশি পুরনো কিন্তু এই অশ্বত্থ গাছ। দারুণ জায়গা, দারুণ ঠান্ডা পুরো। আজকে তো একটু গরম গরম ওয়েদার, তার মধ্যে এখানে এসছি, এখান থেকে মানে বেরাতে ইচ্ছা করছে না। খুব শান্তির জায়গা, খুব ঠান্ডা জায়গা। আর এখানে রয়েছে অনেক শিব মন্দির। চলো শিব মন্দিরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই কালী মন্দিরকে ঘিরে চারিদিকে কিন্তু প্রচুর শিব মন্দির রয়েছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, এই কারণটা ঠিক আমি বলতে পারছি না, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। চারিদিকে অনেক ছোট ছোট শিব মন্দিরে পুরো এরিয়াটা ঘেরা। সালটা সম্ভবত 1790। শোনা যায় সেই সময় স্বপ্নাদেশে তৎকালীন লালগোলার রাজা রাও রামশঙ্কর নির্দেশ পান। এই রাজপরিবারের দ্বারাই অধিষ্ঠ হয়েই কালী মন্দিরে পূজিত হবেন দেবী। সেই মতো কালী মন্দিরের পেছন দিয়ে প্রবাহিত হওয়া পদ্মার শাখা নদীতে হঠাৎ একটি দেবীর কাঠামো ভাসতে দেখা যায়। পরে ওই কাঠামোটি উদ্ধার করে তাতে মাটি লাগিয়ে একটি মূর্তি তৈরি করা হয়। পরে সেই মূর্তি মন্দিরে স্থাপন করে পুজো অর্চনা শুরু করা হয়। পদ্মার যে শাখা নদীর কথাটা বললাম, সেটা আমরা কিছুক্ষণ পরে জানছি। তো বন্ধুরা, আমাদের কালী মন্দির দেখা কমপ্লিট হলো। আর এখানে যারা যারা যেসব মনীষীরা এসেছেন, রাজা যোগেন্দ্রনাথের বাড়িতে যারা আসতেন ইনভাইটে, তারা কোথায় থাকতো সেটা একবার দেখাচ্ছি। রাজা যোগেন্দ্রনারায়ণের একটা গেস্ট হাউসও ছিল পার্সোনাল, তো চলো সেটা আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা, এটাই হলো রাজা যোগেন্দ্রনারায়ণ রায়ের গেস্ট হাউস। যেসব মনীষীরা মহাপুরুষরা যোগেন্দ্রনারায়ণের সঙ্গে দেখা করতে আসতেন, তারা এই গেস্ট হাউসেই থাকতেন। এই গেস্ট হাউসটি যখন হাজারদুয়ারি তৈরি হয়েছিল সেই আমলের তৈরি। বিশেষ কারণবশত আর ভেতরে কাউকে ঢুকতে দেয় না, আমি বাইরে থেকেই ভিডিও করছি। দারুণ জায়গা, দারুণ। তো বন্ধুরা, ওয়েদারটা একটু ঠান্ডা থাকতে থাকতে হঠাৎ করে রোদ্দুর বেরিয়ে গেল, সেই জন্য একটু সানগ্লাসটা পরে নিলাম। সকালবেলা একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন হট করে একটু রোদ্দুরের টেম্পারটা একটু বেড়ে গিয়েছে। আর যেটা বলছি, যে কালী মন্দির তোমাদেরকে দেখালাম এক্ষুনি, সেই কালী মাকেই কিন্তু এইখানেই খুঁজে পাওয়া গিয়েছিল। চলো আমরা নদীর ধারে এখন যাচ্ছি। বর্তমানে পুরোটাই শুকিয়ে গিয়েছে এখন। এটি হচ্ছে কলকলি নদী, এটি ছিল পদ্মার শাখা নদী, কিন্তু এখন বর্তমানে পুরো নদীটি শুকিয়ে গিয়েছে। আর এই নদীতেই মাকে খুঁজে পাওয়া গিয়েছিল। রাজা যোগেন্দ্রনারায়ণ রায়কে স্বপ্ন দিয়েছিল, আমাদের যে কালী মন্দির এক্ষুনি দেখালাম, যে কালী মায়ের কাঠামোটি আছে, সেই কাঠামোটি এই নদী থেকেই খুঁজে পাওয়া গিয়েছিল। তারপরে রাজা যোগেন্দ্রনারায়ণ রায় এই কালী মন্দির স্থাপন করে। তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো এখানে ধাপিও করা আছে, মানে দেখে বুঝতেই পারছো এখানে ধাপি করা আছে। দূরে দেখাচ্ছি, ওই দিকেও ধাপি করা আছে, মানে বোঝাই যাচ্ছে এখানে আগে নদী ছিল। আর নদীটির নাম হচ্ছে কলকলি নদী। এখান থেকেই মাকে উদ্ধার করা হয়েছিল। এইখানেই রাজা যোগেন্দ্রনারায়ণ রায় কালী মন্দিরের যে প্রতিমা আছে, যে কালীমা আছে, তার কাঠামোটি এখান থেকেই উদ্ধার করে দিয়ে তারপরে রাজা যোগেন্দ্রনারায়ণ রায় এই মন্দিরটি স্থাপন করেছিল। তো বন্ধুরা, আমরা এখন রাজা যোগেন্দ্রনারায়ণ রায়ের রাজবাড়ি দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশন খাদুয়া গ্রাম, যেটা ভারতবর্ষের শেষ গ্রাম হিসাবেও ধরা হয়। সেইখানে আমরা যাচ্ছি। আর টোটো দাদা বলল যে খাদুয়া যাওয়ার পথে রাম মন্দিরও পড়ে, যদি সেটা খোলা থাকে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো।
খাদুয়া গ্রাম যেতে যেতেই কিছুটা পথ এসেই রাজা যোগেন্দ্রনারায়ণের বাড়ি থেকে কিছুটা পথ এসেই ডান দিকে পড়বে এই রাম মন্দির, কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরের গেটে তালা ঝুলানো। তো চলো খাদুয়া ঘুরে আসি, তারপরে ফেরার পথে যদি মন্দিরের গেট খোলা থাকে তোমাদেরকে অবশ্যই রাম মন্দির দর্শন করাবো। তো বন্ধুরা, এটাই হলো হাই রোড, মানে যারা বহরমপুর থেকে বাইকে করে বা চার চাকায় করে যারা ভাবছো যে লালগোলা ঘুরতে আসবে তাদেরকে এই রাস্তা ধরে কিন্তু আসতে হবে। তো বন্ধুরা, রাজা যোগেন্দ্র নারায়ণের বাড়ি থেকে মোটামুটি 5-6 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এলাম খান্দুয়া গ্রামে, খাদুয়াও বলে। তা তোমাদেরকে একটা বার জিনিস দেখাই, দেখো একবার কি বিশাল পদ্মা, বিশাল পদ্মা। চলো সামনের দিকে আমরা একটু এগিয়ে যাব, দূরে অনেকে স্নান করছে, মাছ ধরছে, সেগুলো আমরা দেখবো একটু। চলো সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারে, আর যে গ্রামে আমি দাঁড়িয়ে আছি খাদুয়া গ্রাম, এই গ্রামটি হলো ভারতবর্ষের শেষ গ্রাম, কারণ এই গ্রামের পরে হচ্ছে পদ্মা, আর পদ্মার ওপারটা পুরোটাই হচ্ছে বাংলাদেশ। মানে একই দেশ, রাজনৈতিক কারণে এখন হয়তো আলাদা হয়ে গিয়েছে। দারুণ দারুণ জায়গা, দারুণ। আর দূরে ওইদিকে দেখা যাচ্ছে অনেকে স্নান করছে, ওই দিকটাতে আমরা এখন যাব। একটু চর মতো পড়ে আছে, ওই দিকটাতে আমরা এখন যাব। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে লালগোলাকেও ইন্ডিয়ার শেষ রেলওয়ে স্টেশন হিসেবে ধরা হয়, কারণ এই খাদুয়া গ্রাম ঘুরতে এলে তোমাদেরকে নামতে হবে কিন্তু লালগোলা স্টেশনেই। লালগোলাই হচ্ছে শেষ রেলওয়ে স্টেশন, তারপরে আর কোনো স্টেশন নাই, সেই জন্যই লালগোলাকে ইন্ডিয়ার শেষ রেলওয়ে স্টেশন হিসেবেও ধরা হয়ে থাকে। আমি এখন পদ্মার পার ধরেই সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। তো জায়গাটা তো দারুণ জায়গা, দারুণ। আমি এসছি গরমকালে, কিন্তু তোমরা যদি ভাবো যে লালগোলা ঘুরতে আসবে বা খাদুয়া গ্রামে তোমরা ঘুরতে আসবে, তাহলে শীতকালে আসাটা বেটার, কারণ এখন যা গরম পড়ছে, প্রচণ্ড গরম। তাও অন্যান্য দিনের থেকে আজকে গরমটা একটু কমই আছে। শীতকালে কিন্তু পদ্মার একটা আলাদা রূপ, আর এই বর্ষাকালের টাইমে কিন্তু আলাদা রূপ। যদিও বা এখনও বৃষ্টি সেইভাবে হয়নি, প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু পদ্মা মানে ভয়াবহ রূপ কিন্তু ধারণ করে। সেই রূপটা এখন আমরা দেখতে পাইনি, কারণ সেই হিসাবে এখনও বৃষ্টি শুরু হয়নি। কিন্তু পদ্মার ধারে সেই হিসাবে কিন্তু গরম লাগছে না, কারণ হাওয়া দিচ্ছে, সেই জন্য অতটা গরম কিন্তু লাগছে না। তো বন্ধুরা, রাস্তা চলতে চলতে আমি একটা জায়গায় দাঁড়ালাম। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দিকটা পুরোটাই কিন্তু ইন্ডিয়া, মানে ভাগ আছে এইখানে, তোমরা না এলে ঠিক বুঝতে পারবে না। এই দিকটা কিন্তু ইন্ডিয়া, এই দিকটা, আর আমি যেদিকে দাঁড়িয়েছি সেটা তো ইন্ডিয়ায়। বাংলাদেশটা তোমাদেরকে একবার জুম করে দেখাচ্ছি। দূরে যে একটা চর দেখা যাচ্ছে, দূরে যে চর দেখা যাচ্ছে একটা, এই দিকটা হলো বাংলাদেশ। মানে এই নদী কিন্তু এই দিক দিয়ে গিয়ে একটা ইউটার্ন নিয়েছে এইভাবে, এই দিকটা পুরোটাই কিন্তু ইন্ডিয়া। আর দূরে যে তোমরা চর দেখতে পাচ্ছ, দূরের যে চর দেখা যাচ্ছে, এইটা হলো বাংলাদেশ। তো বন্ধুরা, আমরা এখন নদীর ধারে চলে এসেছি, আর কত লোকজন দেখো সব স্নান করছে। গরম যা পড়েছে সেজন্য আরও লোকজন বেশি করে স্নান করছে। বিশাল নদী, বিশাল। আর বর্ষাকালে এই নদী আরও বেশি চওড়া হয়ে যায়। আর বন্ধুরা, এই নদীতে কিন্তু দুই দেশেরই লোকজন নৌকায় করে কিন্তু মাছ ধরছে, আর নৌকায় নিজের নিজের দেশের সব পতাকা টাঙানো আছে। তো বন্ধুরা, আমাদের যে ফারাক্কার ব্যারেজ আছে সেখান থেকেই এই পদ্মা নদী ডিভাইডেড হয়ে বাংলাদেশে ঢুকেছে। আর একটা যেটা হুগলি নদী, সেটা আর একটা ভাগ হয়ে গিয়েছে। মানে দুটো নদী ওখান থেকে ভাগ হয়েছে, মূল গঙ্গা থেকে।
আর যে আমাদের হুগলি নদী, সেই নদীর থেকে এই পদ্মা নদী কিন্তু বিশাল চওড়া। আর বর্ষাকালে তো বিশালই চওড়া হয়ে যায়, যদিও বা এখনও সেইভাবে বৃষ্টি হয়নি। দারুণ জায়গা, দারুণ। গরম পড়েছে কিন্তু এই নদীর ধারে যা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে। আমি তো গামছা ফামছা কিছুই আনিনি, যদি গামছা নিয়ে আসতাম তাহলে এখানে স্নান করে আমি বাড়ি যেতাম আজকে। দারুণ জায়গা, দারুণ। তো বন্ধুরা, কত নৌকা দাঁড়িয়ে আছে দেখো। এগুলো কিন্তু সব ইন্ডিয়ান নৌকা, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ, এই যে নৌকায় সব ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো। আর ওই ধারে যেসব নৌকাগুলো দেখছো ওগুলো সব বাংলাদেশের নৌকা, ওগুলোতে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আছে। দারুণ জায়গা, দারুণ। আর ওপরে এই দিকটাতেই হচ্ছে বিএসএফ ক্যাম্প, খুব রেস্ট্রিক্টেড এরিয়া, সেজন্য ওইদিকে ভিডিও করা নিষেধ, সেই জন্য দেখাতে পারলাম না তোমাদেরকে। পদ্মাটা একবার দেখে নাও, কি দারুণ লাগছে পদ্মা দেখতে। বন্ধুরা, আমরা এখন পদ্মা নদীর পার ঘুরে এখন আমরা যাচ্ছি বর্ডারের দিকে। ওখানে গিয়ে বর্ডার দেখতে পাবো কি পাবো না সেটা এখনও বলতে পারছি না। তো চলো, আমরা এখন টোটোতেই আছি, টোটোতে করে আমরা এখন ওইদিকে আগাচ্ছি। এই যে রাস্তা দিয়ে যেতে যেতে পড়লো একটা বিএসএফ ক্যাম্প। তো বন্ধুরা, আজকে এই পাপ্পুদার সঙ্গেই আমি সারাদিনটা ঘুরলাম। লালগোলার অনেক জায়গা আমাকে ঘুরিয়ে দেখালো, প্লাস গাইডও করেছে। তা দাদার নাম আর ফোন নাম্বারটা শুনে নাও। আমার নাম সাহিরুল ইসলাম, ডাক নাম পাপ্পু। আমার ফোন নাম্বার 90 91 89 77 53। তা ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো আর ডিসক্রিপশান বক্সে তো দিয়ে দেবো। তোমরা চাইলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা এখানে ঘুরতে পারো। তো পাপ্পুদা, চললাম, দেখা হবে আবার। তা বন্ধুরা, আমাদের লালগোলা ভ্রমণ এখানেই শেষ হলো, এখন বাড়ি যাওয়ার পালা। তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি আবার লালগোলা স্টেশনে। 2:45-এর ট্রেন আছে, ট্রেনে চেপেই আছি, দেখতে পাচ্ছ পুরো ট্রেন পুরো ফাঁকা। তো তোমাদেরকে একটা কথা বলি, লেকচার ভিডিওতে, তারপরে তাজপুরের ভিডিওতে তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো, কিন্তু অনেকে দেখছো ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করছো না। আরে ভাই, সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, তো শুধু তো একটা ক্লিকের ব্যাপার। চটপট ক্লিকটা করে দাও সাবস্ক্রাইবের বাটনে, আর লাইক করো, আর কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে। তোমরা যত লাইক করবে, কমেন্ট করে বলবে, তত আমি মোটিভেটেড হব, আর তত ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে দেবো। আর এরপরে আসতে চলেছে ভালো ভালো বাস জার্নির ভিডিও আর ট্রেন জার্নির ভিডিও। তা সেগুলো দেখার জন্য তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও। তাতে যখনই আমি ভালো ভালো ভিডিওগুলো আমি ছাড়বো, তখনই তোমরা ইনস্ট্যান্ট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো, এখানেই ভিডিওটা আমি স্টপ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে।